প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারে। আমরা আজকে একটি লাইভ ক্লাসে উপনীত হয়েছি। আমরা আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইচএসসি আইসিটি 3B এর ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় অংশ, মোট কথা 3 নম্বর অধ্যায় দ্বিতীয় অংশ নিয়ে। আমরা এর আগে লজিক গেট সম্পর্কিত, লজিক গেটের মধ্যে মৌলিক গেট, যৌগিক গেটের মধ্যে সর্বজনীন গেট এবং হচ্ছে বিশেষ গেট সম্পর্কে আলোচনা করেছিলাম, তাদের পরিচিতি সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যৌগিক গেটের এক্সর গেট নিয়ে। যৌগিক গেটে আমরা এক্সর গেট নিয়ে আলোচনা করব। সো আমাদের আলোচনার বিষয় হচ্ছে এক্সর গেট। হ্যাঁ, সো আগে আমাদেরকে জানতে হবে এক্সর গেট মূলত কি বোঝায়। এক্সর গেট বলতে কি বোঝানো হয়ে থাকে? এক্সর গেট বলতে মূলত আমরা অর গেট সম্পর্কে জানি। অর গেট মূলত যোগের কাজ করে থাকে এবং এই যে এক্স রয়েছে, এই এক্সটা হচ্ছে মিন করে এক্সক্লুসিভ। ওকে, সো এক্সক্লুসিভ অর গেটকে আমরা এক্সর গেট হিসেবে জানবো। সো এক্সক্লুসিভ অর গেট, সো এইটাকেই এক্সর গেট বলে। এবং এক্সরের প্রতীক সমূহ সম্পর্কে যদি আমরা আলোচনা করি, একটি অর গেট দিব এবং একটি অর গেটের সাথে এটাকে অর গেটটাকে একটু এক্সক্লুসিভ করতে হবে। এক্সক্লুসিভ করার জন্য আমরা এখানে আরেকটা প্যাটার্ন দিয়ে দিলাম, এটি হয়ে গেল এক্সর গেট। আমরা এর আগে মৌলিক গেটের পরিচিতি সম্পর্কে যখন পড়েছিলাম কিংবা যৌগিক গেটের পরিচিতি সম্পর্কে যখন পড়েছিলাম, তখন আমরা একটা জিনিস দেখেছিলাম যে প্রতিটি গেটের আউটপুট হচ্ছে কতটি? একটি। এবং শুধুমাত্র মৌলিক গেটের মধ্যে নট গেট বাদে বাকি সকল গেটের ইনপুট কিন্তু দুই বা ততোধিক। হ্যাঁ, মানে দুই বা তার অধিক। তো খেয়াল করে দেখো, এখানে আমি ইনপুট দুইটি দিয়েছি। সো আমরা আজকে ইনপুট আমরা তিনটি ইনপুট দিয়ে শিখবো আমরা। ওকে, সো এটাকে আমরা এক্সর গেট বলবো, যার এখানে তিনটি ইনপুট নিয়ে আমরা শিখবো। তো খেয়াল করে দেখো, তিনটি ইনপুটের আমি নাম দিতে পারি এ, বি এবং সি। তিনটি ইনপুটের মধ্যে একটি এ, একটি বি এবং একটি সি। সো এবিসি তিনটি ইনপুট দিলে আউটপুট কি বের হয়ে থাকে? এক্সর গেটে আউটপুট কি বের হয়? খেয়াল করে দেখো, প্রত্যেকটি এবিসি প্রত্যেকটি একটি বিশেষ চিহ্ন দিব এদের মধ্যে। এক্সর বলবো এদের মধ্যে আমি যে চিহ্নটা দিলাম, এই চিহ্নটার নাম হচ্ছে মডুলার টু সাম। হ্যাঁ, তো আমরা এটাকে উচ্চারণ করবো এ মডুলার টু সাম বি মডুলার টু সাম সি। সো আমরা এভাবে এই জিনিসটা আলোচনা করবো। তো এক্সর গেটের আমরা তিনটি ইনপুট দিলে আউটপুট কী ধরনের বের হয় সেগুলো দেখলাম। আমরা প্রতিটি গেট সম্পর্কে যখন আলোচনা করেছিলাম, দুই ইনপুটের ক্ষেত্রে যখন আলোচনা করেছিলাম, প্রত্যেকটি গেটেরই সত্য সারণী বা ট্রুথ টেবিল ছিল। সো এক্সর গেটেরও একইভাবে ট্রুথ টেবিল রয়েছে। সো চলো আমরা দেখে নিই যে এক্সর গেটের তিনটি ইনপুটের ট্রুথ টেবিল কেমন হয়। তো খেয়াল করে দেখো, একটি ট্রুথ টেবিলের মূলত দুইটি অংশ থাকে, ইনপুট এবং কি আউটপুট। ওকে, সো খেয়াল করে দেখো, এখানে ইনপুট কতটি দিয়েছি? আমরা ইনপুট দিয়েছি দুইটি, তাই তো? সো খেয়াল করে দেখো, ইনপুট তিনটি দিয়েছি আমরা এখানে, ওকে, তিনটি ইনপুট। এবং আউটপুটে কি বের হয়েছে? আউটপুটে আমাদের বের হয়েছে এ মডুলার টু সাম সি, এ মডুলার টু সাম বি মডুলার টু সাম সি। তো খেয়াল করে দেখো, আমরা এরকম তিনটি ইনপুট এবং আউটপুট একটি লিখেছি। তো খেয়াল করতে হবে তোমাদেরকে যে ইনপুট দেওয়ার সময়, মানগুলো বসানোর সময় অভিন্ন মান, তিনটি ইনপুটে অভিন্ন মানগুলো বসানোর সময় আমাদেরকে সবসময় একটি জিনিসের খেয়াল রাখতে হবে, আমরা কতটি সারি বা রো টানবো। তো খেয়াল করে দেখো, আমরা যদি এই সত্য সারণী বা ট্রুথ টেবিলের সারি সংখ্যা উল্লেখ করতে চাই, তাহলে আমাদেরকে যেটি করতে হবে, সারি সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা সবসময় 2n ফর্মুলা ফলো করবো। কি ফলো করবো? 2n। যদি n বলতে এখানে হচ্ছে ইনপুটের সংখ্যা বোঝানো হয়েছে, তো খেয়াল করে দেখো, 2n বলতে n এর মান 3 ইনপুট, তাহলে 2 কিউব বোঝাচ্ছে না? 2 কিউব মানে কি বুঝবো আমরা? 8। সো আমরা এই দ্বারা বুঝতে পারলাম যে আমাদের যদি ইনপুট 3টি হয়, তাহলে সারি বা রো টানতে হবে আমাকে কতটি? সর্বমোট 8টি। তো আমরা টেনে ফেলি সর্বমোট 8টি সারি।
সো খেয়াল করে দেখো আমরা 3টি ইনপুট টানলাম। এবার যেটি করতে হবে আমাদেরকে 3টি ইনপুটের মানগুলো আমাদেরকে ক্রমান্বয়ে বসাতে হবে। তো খেয়াল করে দেখো মানগুলো বসানোর ক্ষেত্রে আমরা একটা শর্টকাট টেকনিক অবলম্বন করবো। কারণ 3টি ইনপুটে আমাকে 8টি অভিন্ন মান বসাতে হবে। মোট কথা এই 3টি ইনপুটে 8টি অভিন্ন মান হয়, সেই 8টি অভিন্ন মান বসাবো। তো বসানোর ক্ষেত্রে আমরা যেটা করব, ইনপুট সমূহে যে প্রথম চলক রয়েছে সর্বডানের চলক, এটা হচ্ছে একটি ইনপুট এবং ইনপুটের সর্বডানের চলকটি হচ্ছে সি। তো আমরা সি এর অনুসারে আমরা এই মানগুলো বসাবো। প্রথমে সিতে বসাবো, তারপরে বিতে এবং কি পরবর্তীতে এতে মানগুলো বসাবো। তো সি চলক বসালাম, বি চলকে বসালাম এবং এই চলকে মানগুলো বসালাম। হ্যাঁ, তো খেয়াল করবো আমরা বসানোর ক্ষেত্রে যেটা করবো, সর্বডানের চলকে ইনপুটের একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এবং এখানে কি করবো 0 0 1 1 0 0 1 1, মানে ছন্দ করে একটা 0 একটা 1, পরেরটাতে 0 0 1 1 এবং তার পরবর্তীটাতে 4টা 0 4টা 1 আমরা এখানে ইনপুটে বসাই ফেলবো। তো আমাদের ইনপুট বসানো শেষ। এরকম আমাদের টোটাল হচ্ছে 8টি ইনপুট এখানে বসাইছি। হ্যাঁ, তো এবার যেটা করতে হবে আমাদেরকে আউটপুটের মানটা বের করতে হবে। আউটপুট বসানোর ক্ষেত্রে আমাদের এক্সঅর গেটের শর্তসমূহ আমাদেরকে ভালো মতন জানতে হবে। তো চলো একটু জেনে ফেলি আমরা শর্তসমূহ এক্সঅর গেটের কী কী বোঝানো হয়ে থাকে। এক্সঅর গেটের তুমি যদি বের করতে চাও, তোমাকে প্রথমেই খেয়াল রাখতে হবে ইনপুটের সর্বমোট কতটি 1 রয়েছে। ইনপুটের সর্বমোট কতটি 1 রয়েছে খেয়াল করে দেখো, এ বি সি এর সর্বমোট কতটি 1 রয়েছে। তো প্রথমে আমরা যেটা চেক করবো সেটা হচ্ছে কি সর্বমোট কতটি 1 রয়েছে, সর্বমোট 1 এর সংখ্যা, তাই তো। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটি চেক করবো সেটি হচ্ছে সর্বমোট 1 বিজোড় না জোড়, জোড় না বিজোড়, ঠিক আছে, জোড় নাকি সেটা বিজোড়। সো সর্বমোট 1 এর সংখ্যা চেক করবো, দিয়ে তারপরে চেক করবো সর্বমোট 1 যে আমাদের বের হয়েছে সেটি জোড় না বিজোড়। তো খেয়াল করে দেখো সেটি চেক করবো এবং সর্বশেষে যে জিনিসটি আউটপুটের ক্ষেত্রে বসাবো, জোড় সংখ্যক 1 হলে আমরা কি বসাবো এবং বিজোড় সংখ্যক 1 হলে কি বসাবো। জোড় সংখ্যক 1 হলে আমরা 0 বসাবো, ঠিক আছে। জোড় সংখ্যক 1 হলে আমরা 0 কিন্তু জোড় সংখ্যা একটি, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে, 0 কিন্তু জোড় সংখ্যা। হ্যাঁ, তো আমার ফেসবুক গ্রুপে এই সম্পর্কিত বিস্তারিত একটা পোস্ট দেওয়া আছে, তোমরা সেখান থেকে চাইলে বিষয়গুলো আরেকটু বুঝে নিতে পারবা। তো খেয়াল করে দেখো, জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0 বসবে এবং বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট বসবে 1। হ্যাঁ, তো চলো এবার হচ্ছে আমরা ইনপুট অনুযায়ী আউটপুটগুলোর মানগুলো চেক করি। খেয়াল করে দেখো এ বি সি এর কতটি 1 রয়েছে, একটিও 1 নাই, 0টি 1 রয়েছে। সো এই 0টি 1, 0 কি আমি একটু আগে কি বললাম, 0 হচ্ছে কি জোড় সংখ্যা। যেহেতু জোড় সংখ্যক 1 রয়েছে সেহেতু আউটপুট আমরা কত বসাবো, 0। ওকে, এবার খেয়াল করে দেখো পরে ইনপুট 3টিতে 1 2 3 3টি ইনপুটে কতটি 1 রয়েছে, জাস্ট একটি 1 রয়েছে, তাই তো। যেহেতু একটি 1 রয়েছে, একটি হচ্ছে কি অবশ্যই বিজোড়, যেহেতু বিজোড় সংখ্যক 1 রয়েছে সেহেতু আউটপুট হবে কত, এই যে 1। তো 1 বসানো। হ্যাঁ, এর পরেরটাতে খেয়াল করে দেখো, পরেরটা তো বিজোড় সংখ্যক 1 রয়েছে, তাহলে এটিতেও 1 হবে, পরেরটাতে জোড় সংখ্যক 1 রয়েছে, জোড় সংখ্যক 1 হলে 0 বসবে, মানে যেহেতু 2টি 1 রয়েছে, 2টি কি জোড় সংখ্যক 1 হলে 0 বসবে। পরেরটিতে বিজোড় সংখ্যক 1, জোড় সংখ্যক 0, পরেরটিতে জোড় সংখ্যক 0, পরেরটিতে বিজোড় সংখ্যক, মানে 3টি 1 রয়েছে, পরেরটিতে 1টি 2টি 3টি, সর্বমোট 3টি 1 রয়েছে। যেহেতু 3টি 1 রয়েছে সেহেতু এটি বিজোড় সংখ্যক 1 রয়েছে, সেহেতু আউটপুট বসবে 1। এবং একটি সবথেকে মজার বিষয় হচ্ছে এক্সঅর গেট বা এক্সনর গেটে যখন আউটপুট বসাবা, আউটপুটের ঘরে তুমি সর্বমোট 4টি 1 পাবা। মানে স্পেসিফিকভাবে সবগুলো যে একই সারিতে হবে তার কোনো নিশ্চয়তা নাই, ঠিক তার বিপরীতটা হবে। যেমন এটা হচ্ছে এক্সঅর গেট এঁকেছি আমি, এক্সঅর গেটের ক্ষেত্রে আউটপুটগুলো A1 আছে এবং বাকিগুলো কি 0 আছে। সো এক্স নরের ক্ষেত্রে ঠিক তার বিপরীত, এক্স নরের ঠিক বিপরীত গেটটাকে বলা হয় এক্স নর গেট। সো এক্স নর গেটে যেটা হবে, এই 0 জায়গায় 1 চলে আসবে, 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 এবং বাকি যে 1গুলো দেওয়া আছে এখানে ঠিক সেগুলো 0 হয়ে যাবে, ঠিক উল্টোটা হয়ে যাবে। হ্যাঁ, সো খেয়াল করে দেখো আমি এখান থেকে সর্বমোট 1টি 2টি 3টি 4
চারটি ওয়ান পেয়েছি। কতটি ওয়ান পেয়েছি? চারটি ওয়ান পেয়েছি। তো এই চারটি ওয়ান নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো খেয়াল করে দেখো এই চারটি ওয়ান আমাদের কী কাজে লাগবে। আমাদের সবসময় আউটপুটের ক্ষেত্রে এই চারটি ওয়ানের দিকে দৃষ্টি রাখতে হবে। কেন? কারণ এই চারটি ওয়ান দিয়ে আমরা কী করতে পারি? লজিক ফাংশন তৈরি করতে পারি। কী তৈরি করতে পারি? লজিক ফাংশন। তো খেয়াল করে দেখো লজিক ফাংশনের জন্য কেন এই ওয়ানগুলো ইম্পর্টেন্ট। ফার্স্টে তুমি একটা সমীকরণ লিখবা। কী সমীকরণ লিখবা? এ মডুলার টু সাম বি মডুলার টু সাম সি, তাই তো? এটি লজিক ফাংশন লিখবা। তো খেয়াল করে দেখো প্রথম ওয়ানটি টার্গেট করবে, হ্যাঁ, এবং এই ইনপুটের দিকে একটু খেয়াল করে দেখো। যদি ইনপুটে কোনো চলকের মান 0 থাকে, সাপোজ এর মান 0 থাকে, তাহলে সেটাকে প্রকাশ করা হবে এবার দ্বারা। যদি এর মান 0 না হয়ে 1 হয়ে থাকে, তাহলে সেটাকে প্রকাশ করা হবে সিম্পল এ। অর্থাৎ এর মান 0 হলে এটা এ কমপ্লিমেন্ট হবে এবং এর মান 1 হলে সেটি কি সিম্পল এ হিসাবে আমরা কি প্রকাশ করব। এবং প্রতিটি চলক আউটপুট যে ওয়ানগুলো রয়েছে প্রতিটি চলক কী হবে? পরস্পরের সাথে গুণ হবে এবং একটি সারির কাজ শেষে যখন আমরা পরবর্তী সারিতে যাবো পরস্পরগুলো কী হবে? যোগ হবে। তো চলো আমরা বিষয়গুলো করে দেখি, তাহলে আরেকটু সুবিধা মনে হবে। তো খেয়াল করে দেখো ফার্স্ট ওয়ান আমি এখানে পেয়েছি, এর মান কি? এর মান 0। তো আমরা এখানে এর মান 0, তাহলে আমরা কী দিতে পারি? এবার। বি এর মান 0, তাহলে কী দিতে পারি? বিবার। সি এর মান কত? সি এর মান কিন্তু 1, তাহলে সিম্পল সি দিব। ওকে, আমরা একটা চলকের কাজ, একটি পুরো সারির কাজ কিন্তু শেষ করে ফেলেছি। এ বি সি এটা চেক করে ফেলেছি, হ্যাঁ। একটি যখন সারির কাজ শেষ, তারপর আমরা কি করব? একটি যোগ চিহ্ন দিব এবং পরবর্তী ওয়ানকে টার্গেট করছি। খেয়াল করে দেখো এখানে এর মান কত? 0। সো এর মান 0 তে আমরা কি দিতে পারি? এবার দিব। বি এর মান 1, কোনো কিছুর মান 1 হলে যেটা সিম্পলি আমরা দিব, জাস্ট সিম্পলি বি। এবং সি এর মান কত? 0, তো এখানে কি দিব? সি বার দিব, বা সি কমপ্লিমেন্ট বলা হয় বা সি পূরক বলা হয়। এই ওয়ানের কাজ শেষ, পরবর্তী ওয়ানের সন্ধান করবো আমরা। এখানে পেয়ে গেছি। তো খেয়াল করে দেখো এখানে এ এর মান হচ্ছে 1, তাহলে সিম্পল এ। বি এর মান 0, তার মানে বি বার। এবং সি এর মান কত? সি এর মানও 0, তাহলে কি দিতে পারি? সি বার। ওকে, তো আমরা এভাবে দিতে পারি। এবং আরও কি ওয়ানের খোঁজে যে আমরা এখানে দেখো এর মানও 1, বি এর মানও 1, তো সি এর মানও 1। প্রতিটির মান যদি 1 হয়ে থাকে তাহলে আমরা ওটাকে কি দিতে পারি? সিম্পলি এ বি সি দিতে পারি। তো এই হচ্ছে এক্সঅর গেটের লজিক ফাংশন, এটাকে বলা হয় লজিক ফাংশন। আমরা এক্সঅর গেটের লজিক ফাংশনটি পেয়ে গেছি। এইবার লজিক ফাংশন থেকে কিন্তু আমরা কি করতে পারি? লজিক সার্কিট তৈরি করতে পারি। সো কোনো লজিক ফাংশন থেকে লজিক সার্কিট তৈরি করার নিয়মটি হচ্ছে, এখানে তুমি ফাংশনে খেয়াল করবা যে কতটি চলক রয়েছে, যে চলকগুলো কতটি রয়েছে? এ বি সি এর বাইরে কি অন্য কোনো চলক রয়েছে? ডি ই এফ এরকম কোনো টাইপের? সো এগুলো যদি না থাকে তাহলে কি 3টি চলক থাকলে 3টি একটু লম্বা দাগ টেনে নিতে হবে। এ বি সি, ওকে, এ বি সি টেনে নিলাম। এবার যেটা করতে হবে খেয়াল করে দেখো, এই যে লজিক ফাংশনটি রয়েছে, ফাংশনটিতে সর্বমোট 4টি পদ রয়েছে। 4টি পদ কিরকম? এটি একটি পদ, এটি একটি পদ, এটি একটি পদ, এটি একটি পদ। সাধারণত যোগ এবং বিয়োগ দ্বারা পদগুলো আলাদাভাবে তাদের স্থান দখল করে থাকে। তো খেয়াল করে দেখো এখানে যে পদটি রয়েছে, আমি প্রথম পদটিকে প্রকাশ করার চেষ্টা করব। তো আমরা নট গেট যখন আলোচনা করেছিলাম, খেয়াল করে দেখো আমাকে প্রথমত যে বিষয়টা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের এবারের মান বের করতে হবে। তো আমরা প্রথমত এবারের মান বের করব। তো এবারের মান বের করার জন্য কি? এ থেকে একটা লাইন দিব, এরপর একটা নট গেট দিব। এই নট গেটের মধ্যে দিয়ে এ যাচ্ছে, যখন নট গেটটা সে অতিক্রম করছে তখন আউটপুটটা কি বের হচ্ছে? এবার। কি বের হচ্ছে? এবার। হ্যাঁ, এরপরে কি লাগবে? এরপরে আমাদের লাগবে বিবার। সো এখান থেকে একটা বি নিলাম, একটা নট গেট দিলাম, আমাদের বের হয়ে গেল বিবার। এরপরে যেটি করতে হবে আমাদেরকে সিম্পল একটা সি নিতে হবে। সো নিলাম, সিম্পল সি নিলাম। এবং এরা পরস্পর কি করতে হবে? খেয়াল করে দেখবে এই প্রথম পদটিতে যে চলকগুলো রয়েছে সেই চলকগুলো পরস্পরের মধ্যে গুণের সম্পর্কে আবদ্ধ, তো গুণের কাজটি মৌলিক গেটের মধ্যে কোনটি করে থাকে? গুণের কাজটি করে থাকে অ্যান্ড গেট। তো আমরা কি করবো? এই 3টি একত্রে যেহেতু গুণ, অ্যান্ড গেট দিয়ে দিলাম। অ্যান্ড গেট দেখতে অনেকটা ডি এর মতন, ঠিক আছে, অনেকটা ডি এর মতন। তো কি আমার দেখো খেয়াল করে দেখো আমার এখানে যেটি বের হলো পুরো পদটা আমার বের হয়ে গেছে। হ্যাঁ, কি পদ? এবার, বিবার এবং সি।
হ্যাঁ, সো আমার একটি পদ এভাবে আমি বের করে ফেলেছি। একইভাবে পরের পদটি প্রকাশ করো তো। আশা করি তোমরা পারবে বিষয়গুলো আমি করছি। এই গেট দিয়ে এবার বের হলো, এরপর একটা সিম্পল বি নেওয়া লাগবে এবং একটা স্লিপার নেওয়া লাগবে। ওকে, সো এরা পরস্পর তিনটি নিয়ে আমরা কি করব, এদেরকে যেহেতু এদের মধ্যে গুণের সম্পর্ক বিদ্যমান তাহলে একটা অ্যান্ড গেট এঁকে ফেললাম। ওকে, সো আমরা একটা অ্যান্ড গেট এঁকে ফেলেছি। এরপরে যে জিনিসটি করতে হবে আমাদেরকে, একটা এ নিব, একটা সিম্পল এ নিব, একটি বি বার নিব এবং একটি সি বার নিব। ওকে, এই তিনটি নিয়ে পরস্পর কি করব, এই তিনটি নিয়ে পরস্পর অ্যান্ড করব, একটি অ্যান্ড গেট। এবার এরপরে আরো একটু কি করব, আমাদেরকে আরো একটি অ্যান্ড গেট করতে হবে, আরো একটি পদ বাকি রয়ে গেছে। তো খেয়াল করে দেখো যেটি করতে হবে, সিম্পল এ, সিম্পল বি, সিম্পল সি, এই তিনটি যাবে। সিম্পল এ নিলাম, বি নিলাম, সি নিলাম, এটা পরস্পর কি হবে, এটা পরস্পর হচ্ছে অ্যান্ড গেট হবে, এটা পরস্পর নিজেদের মধ্যে অ্যান্ড গেট হবে। সো খেয়াল করে দেখো আমি কিন্তু ইতিমধ্যে চারটি পদ কিন্তু কি বিন্যস্ত করে ফেলেছি, লজিক গেট দ্বারা বিন্যস্ত করে ফেলেছি। হ্যাঁ, তো চারটি পদ, প্রতিটি গেটেরই আউটপুট একটি। সো এখানে বের হয়েছে এ বি সি বার, এখানে যেমন বের হয়েছে এ বি বার সি বার, এখানে যেমন বের হয়েছে এ বি সি। তো খেয়াল করে দেখো এই চারটি পদ আমরা অলরেডি পেয়ে গেছি। এরপরে যেটা করতে হবে, এই চারটি পদ কিন্তু খেয়াল করে দেখো চারটি পদের মধ্যে নিজেদের অভ্যন্তরীণ কি রয়েছে, অভ্যন্তরীণ তাদের মধ্যে যোগের সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক রয়েছে, যোগের সম্পর্ক রয়েছে, যোগের সম্পর্ক রয়েছে। তো চারটি পদকে কি করতে হবে, পরস্পর যোগ করতে হবে। তো দেখো এই লাইনগুলো আমি এক জায়গায় নিয়ে আসছি, খেয়াল করে দেখো। খেয়াল করে দেখো এই চারটি পদ আমরা একসাথে নিয়ে আসলাম। এবার এদেরকে কি করব, পরস্পর যেহেতু যোগ রয়েছে, যোগের কাজটি মৌলিক গেটের মধ্যে কোন গেটটি করে থাকে, অর গেট। হ্যাঁ, অর গেট কেমন, অর গেট হচ্ছে এক প্রান্ত তীরের মতন বানানো এবং অপর প্রান্ত দিয়ে যে অংশটা দিয়েছিলাম ঠিক তার মতন। সো এটি হচ্ছে অর গেট, যেটি কিনা যোগের কাজ করে। সো এটি হচ্ছে অর গেট, যেটি যোগের কাজ করে। এটি হচ্ছে অ্যান্ড গেট, যেটি কিনা যোগের গুণের কাজ করে থাকে, যেটি কিনা গুণের কাজ করে। সো এই হচ্ছে আমার লজিক ফাংশন, এবং একটি লজিক ফাংশনের একটি বিষয় অবশিষ্ট রয়ে গেছে, এখানে একটি আউটপুট দিতে হবে। আউটপুট না দিলে তুমি এ মডুলার টু সাম বি মডুলার টু সাম সি বিষয়টি পাবে না, কারণ এটিরই লজিক ফাংশন ছিল এটি, এই অংশটিরই লজিক ফাংশন বিস্তারিত ছিল এটি। তো খেয়াল করে দেখো এটি আমাকে লিখতে হবে এ মডুলার টু সাম বি মডুলার টু সাম সি, বা পুরোটাই লিখতে পারো, কিন্তু যেহেতু লজিক ফাংশনটি অনেক বড় সেহেতু কি আমরা পুরোটি এখানে না লিখলেও চলবে। তো খেয়াল করে দেখো আমার এই পুরো লজিক ফাংশনটি আমরা লজিক গেট দ্বারা অঙ্কিত করেছি। হ্যাঁ, সো এক্সর গেট নিয়ে আলোচনা ছিল এতটুকুই, কিন্তু পরীক্ষায় আমাদের এইচএসসি পরীক্ষায় এক্সর গেট সম্পর্কিত যে প্রশ্নগুলো সমাধান করতে বলা হয় সেগুলো মূলত আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে এরপরে যে অংশগুলো পেয়ে থাকবো যে একটি এক্সর গেটের লজিক ফাংশনকে কীভাবে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা প্রকাশ করা যায়, কীভাবে শুধুমাত্র নর গেট দ্বারা প্রকাশ করা যায়। হ্যাঁ, সো এই জিনিসগুলো যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে ডি মর্গান উপপাদ্য জানতে হবে এবং তার সাথে সংশ্লিষ্ট আরও বিষয়গুলো আমাদেরকে ভালো মতন আয়ত্ত করতে হবে। সো আমরা আরও একটি ক্লাসে উপনীত হব যেখানে আমরা কি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, ডি মর্গান শিখব এবং কি একটি লজিক ফাংশনটি কীভাবে শুধুমাত্র সর্বজনীন গেটের মধ্যে প্রকাশ করা যায় ন্যান্ড কিংবা নট দ্বারা, সেটা আমরা দেখব। সো একটি বিষয় আলোচনা করে রাখা ভালো যে আমাদের লজিক গেট মূলত দুইটি অংশে বিভক্ত, একটি হচ্ছে মৌলিক এবং আরো একটি অংশ হচ্ছে যৌগিক। ঠিক আছে, মৌলিক গেট তিনটি অংশে বিভক্ত, নট গেট, অর গেট এবং অ্যান্ড গেট। তো খেয়াল করে দেখো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে অ্যান্ড গেট, হ্যাঁ, এবং এটি হচ্ছে অর গেট মৌলিক গেটের মধ্যে, এবং নট গেট হচ্ছে যে এখানে তোমরা যে চিহ্নটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নট গেট। ঠিক আছে, এবং যৌগিক গেটের মধ্যে দুটি অংশ রয়েছে, সর্বজনীন যে অংশটি রয়েছে সেটি হচ্ছে সর্বজনীন, এবং আরেকটি অংশ রয়েছে সেটা হচ্ছে বিশেষ গেট। তো সর্বজনীনের আবার দুটি অংশ রয়েছে,
ন্যান্ড এবং নর, এবং বিশেষ গেটেরও দুটি অংশ রয়েছে। বিশেষ গেটের দুটি অংশের নাম কি? দুটি অংশের মধ্যে একটি হচ্ছে এক্সর, যেটি আজকের আলোচ্য বিষয়, এবং আরেকটি রয়েছে এক্সনর। তো আজকে আমরা আলোচনা করছি এক্সর গেট নিয়ে। এক্সর গেট নিয়ে তো খেয়াল করে দেখবা এক্সর গেটের যে লজিক ফাংশনটি আমরা পেয়েছি সেটিকে কীভাবে ন্যান্ড গেট বা নর গেট দ্বারা প্রকাশ করা যায় এটি আমরা নেক্সট ক্লাসে দেখব। এবং আরেকটি বিষয় বলে রাখা ভালো, এদিকে কেন সর্বজনীন গেট বলে, কারণ এই ন্যান্ড গেট বা নর গেট দিয়ে বাকি সকল ধরনের গেট বাস্তবায়ন করা সম্ভব, এই জন্য এদিকে সর্বজনীন গেট বলে। তো দেখা হবে আরও একটি ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যাতে হচ্ছে নোটিফিকেশনগুলো খুব দ্রুত পেতে পারো, এবং পরবর্তী ক্লাসগুলো নিয়ে আবারও হাজির হবো আরও একদিন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।